শুরু বৃষ্টি আর যানজটে দুর্ভোগে শিক্ষার্থীরা। বন্যার কারণে সিলেটে পরীক্ষা 9 জুলাই। কথা বললেও দিতে হবে ট্যাক্স। মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে 31 টাকা। ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গু। 28 দিনে হাসপাতালে ভর্তি 700 রোগী। এডিস নিধনে ধীরগতি, বাড়তে পারে সংক্রমণ। বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র ভাঙন। বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। আমন্ত্রণ সংবাদ দুপুরে দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। বৃষ্টি আর যানজটের দুর্ভোগের মধ্য দিয়ে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা 2024। 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট 14,50,790 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে 9 জুলাই থেকে। মাজহারুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর প্রথম দিনই বৃষ্টির হানা, ফলে কেন্দ্রে আসতে নানা দুর্ভোগে পড়তে হয় পরীক্ষার্থীদের। অনেকেই বৃষ্টিতে ভিজেই কেন্দ্রে আসেন। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। বৃষ্টি আর যানজটে সময় মতো কেন্দ্রে আসতে বেগ পেতে হয় পরীক্ষার্থীদের। অনেককেই দৌড়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়। পরীক্ষার আগে দুর্ভোগে পড়া অভিভাবকরা উদ্বিগ্ন তাদের ছেলে মেয়েদের নিয়ে, জানান দুর্ভোগের কথা। আজকে বিশেষ করে যে দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে ওরা এসে পরীক্ষা দিচ্ছে, তার জন্য আসলে আমরা খুবই কষ্ট পাচ্ছি, স্টুডেন্টদেরকে নিয়ে কষ্ট পাচ্ছি। জ্বর, বৃষ্টি আসলে বাচ্চা ঠান্ডা এবং সর্দি কাশি হতে পারে, প্রভাব বাচ্চাদের উপর পড়বে, পরীক্ষার পরবর্তী পরীক্ষার প্রভাব পড়বে। এবছরও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। অভিভাবকরা জানান যথেষ্ট সময় পাননি ছেলে মেয়েরা, তারপরও তাদের প্রত্যাশা ভালো ফলাফলের। অনেক অল্প সময় পেয়েছে, ওরা আপ্রাণ চেষ্টা করেছে, সঙ্গে টিচার্সও আছে। দেখা যাক বাকিটুকু আল্লাহর ইচ্ছা। তারা তো চেষ্টা করছে, প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা সময় মতো আইসা উপস্থিত হয়েছে। সবাই অভিভাবক ছাত্র অনেক কষ্ট করে, আশা করি ভালো হবে। আমরা মা বাবার তো অনেক প্রত্যাশা, ছেলে মেয়ে যে সময়টুকু পাইছে ছেলেটায় মোটামুটি একটা আশা নিত আর কি, সব উপরওয়ালার উপরে। বন্যার কারণে স্থগিত হওয়া সিলেট বিভাগের পরীক্ষা শুরু হবে 9 জুলাই। স্থগিত হওয়া বাকি পরীক্ষা শুরু হবে 11 আগস্টের পর। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, পরীক্ষা কেন্দ্রের সার্বিক অবস্থা কেমন দেখছেন? শিক্ষার্থী ও অভিভাবকরা কোনো অভিযোগ করেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? সকাল 10টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ সারা দেশের ন্যায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও কিন্তু পরীক্ষা চলছে। আমরা দেখেছি সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন রয়েছি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ কেন্দ্রে রয়েছি। এই কলেজ কেন্দ্রের সামনে কিন্তু ইতিমধ্যেই অভিভাবক যারা আছেন শিক্ষার্থীদের, তারা কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু তারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন, অর্থাৎ তাদের প্রিয় শিক্ষার্থীরা আসলে কখন পরীক্ষা দিয়ে বের হবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা অনেকটাই চিন্তিত। অর্থাৎ আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছিলাম কিছুটা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্য দিয়ে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা তারা তাদের স্ব কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং পরীক্ষা কেন্দ্রে কিন্তু তারা বসেছেন। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যদিও আমরা খবর পেয়েছি বালুখার একটি কেন্দ্রে বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, সাথে একজন শিক্ষকও রয়েছে। অর্থাৎ তারা কিন্তু নানা কারণে অর্থাৎ তাদেরকে এই শাস্তির আওতায় আনা হয়েছে, সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আমরা দেখেছি এছাড়াও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে 99টি কেন্দ্রে কিন্তু এবছর প্রায় 79,000 শিক্ষার্থী তারা কিন্তু এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছেন। অর্থাৎ যদি বলা যায় যে সার্বিক অবস্থা একেবারেই শান্তিপূর্ণ রয়েছে। অর্থাৎ শিক্ষার্থী এবং তাদের যে অভিভাবক রয়েছে বিশেষ করে তারা কিন্তু অপেক্ষা করছেন। অর্থাৎ এখন বেলা 12টা বাজে, আর 1 ঘন্টা পরেই অর্থাৎ দুপুর 1টার দিকে পরীক্ষা শেষ হবে এবং সেই অপেক্ষায় কিন্তু আছেন তারা। অর্থাৎ শিক্ষার্থীরা প্রথম দিন বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবং তাদের পরীক্ষা কেমন হয় সেই বিষয়টি নিয়ে অনেকটা উদ্বিগ্ন এবং তারা বলছেন যে তাদের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন এবং প্রশ্নের মানের উপরে আসলেই নির্ভর করবে তাদের পরীক্ষা কেমন হয় সেই বিষয়টি কিন্তু
কিন্তু তারা বলছিলেন এবং তারা প্রত্যাশা রাখছেন যে শিক্ষার্থীরা এবছর কিন্তু ভালো পরীক্ষার মাধ্যমে কিন্তু তাদের যে ফলাফল সেটি এবছর ভালো হবে সেই বিষয়টি কিন্তু অভিভাবকরা বলছিলেন। যদিও আমরা দেখেছি গত বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ছিল 70.19%। এবছর সেই পাশের হার আরও বাড়বে বলে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রত্যাশা করছেন এবং অভিভাবকরাও বলছেন শিক্ষার্থীরা এবার কিন্তু প্রস্তুতি ভালোভাবে নিয়েছেন এবং তাদের পরীক্ষাও ভালো হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে এইচএসসি সমমান পরীক্ষা কেন্দ্রের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পুনর্দিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, কর্মবিরতি কর্মসূচিতে শিক্ষক উপস্থিতি কেমন দেখছেন? তাদের দাবিগুলো বিস্তারিত কি বলছে তারা আমাদেরকে জানাবেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের আহ্বানে কিন্তু সারা বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সব জায়গাতেই কিন্তু সেখানকার শিক্ষকরা আজ অবস্থান কর্মসূচি নিয়েছে বেলা 12টা থেকে, এবং এই অবস্থান কর্মসূচি 1টায় শেষ হবে এবং আজ সারাদিন কিন্তু তাদের পূর্ণ দিবস কর্মবিরতি চলছে। আমরা যেটা জানতে পেরেছি যে গত 13ই মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে আসলে সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নামে একটি স্কিম আসলে চালু করা হয়েছে এবং সেখানে আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এই বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর তারেক মাহমুদ আবিরের কাছে আসলে জানতে চাবো যে আপনাদের বর্তমান যে কর্মবিরতি সেটা আসলে দাবিটা কি এবং এই কর্মবিরতির ফলে শিক্ষার্থীরা আসলে ভোগান্তির শিকার হচ্ছে কিনা একটু জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রবর্তিত সার্বজনীন যে আমাদের যে প্রত্যয় স্কিম, সেই প্রত্যয় স্কিমে বৈষম্যমূলকভাবে শুধুমাত্র শিক্ষকদের, সরকারি অন্যান্য কর্মকর্তা যারা আছেন তাদের ব্যতি রেখে শুধুমাত্র শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা আমরা সবসময়ের জন্যই মনে করি বৈষম্যমূলক। এবং এ নিয়ে আপনারা বিভিন্ন পত্রপত্রিকা প্রথমআলো সহ দেখবেন যে সেখানে যে আমাদের বৈষম্যের যে চিত্র, সেই বৈষম্যের চিত্র বারবার তুলে ধরা হয়েছে। সেই চিত্র আপনারা সবাই দেখেছেন এবং দেখছেন। আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা সরকারকে বারবার জানাবার চেষ্টা করেছি যে আসলে আমরা বৈষম্যের শিকার হচ্ছি এবং আমরা এ থেকে পরিত্রাণ চাই। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে আপনারা দেখবেন যে আমরা অর্ধদিবস কর্মবিরতিতে গিয়েছি, আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি, আমরা চেয়েছি একটা শান্তিপূর্ণ সমাধান বারবারই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে নির্দিষ্ট সময় নির্ধারণ করা ছিল 30 তারিখ, আজকে সেই দিন, আজকে পর্যন্ত সরকার এই বিষয়ে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেননি। সুতরাং আমরা এখন মনে করছি যে আমাদের আসলে পূর্ণ কর্মবিরতিতে যাওয়া ছাড়া আমাদের এই যে আমাদের ন্যায্য দাবি, এই দাবি আদায়ের আমাদের আর কোনো পথ খোলা নেই। আমরা এখনো আশা করছি, আমরা এখনো আশাবাদী যে সরকার আমাদের এই দাবির প্রতি তাদের যে সুযোগ্য যে চিন্তা চেতনা সেগুলো প্রদর্শন করবেন এবং আমাদের যে এই যে বৈষম্যমূলক স্কিম, সেই স্কিম থেকে আমাদের সরিয়ে নিয়ে যাবেন এবং আমরা আগের যে স্কিমে ছিলাম পেনশনের, সেই স্কিমেই আমরা অর্থনীতি থাকবো, এটাই আমাদের আশা। আপনাদের এই অবস্থানের জন্য আসলে শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তির শিকার হবে কিনা এই ব্যাপারে আসলে এই জিনিসটা শিক্ষার্থীরা, আপনি যদি ওভাবে বলেন, শিক্ষার্থীরা তো কিছুটা ভোগান্তির শিকার হবেই। কারণ আমরা এতদিন চেষ্টা করেছি, আপনারা দেখবেন আমাদের কর্মসূচিগুলোতে আমরা কিন্তু সবসময় আমাদের পরীক্ষাগুলোকে আপনারা দেখবেন আওতামুক্ত রেখেছি। আমরা পরীক্ষা নিয়েছি, আমরা কোনোভাবেই চাইনি আমাদের শিক্ষার্থীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, তারা সেশন জ্যামে পড়ুক। কিন্তু আমরা আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। কারণ আপনারা সবাই জানেন যে এই অর্থ বছরটা শেষ হয়ে গেল, নতুন অর্থ বছর শুরু হচ্ছে, এখন পর্যন্ত আমরা কোনো ডিসিশন পাইনি। আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই মূলত আমাদের এই কর্মসূচিতে যেতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যেমনটি দেখছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা, তারা এই জিনিসটা কিন্তু অনুধাবন করতে পারছেন যে তারা যদি ক্লাস কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় তবে শিক্ষার্থীরা সেখানে সমস্যার সম্মুখীন হবেন, তাদের সেশনটা বৃদ্ধি পাবে। কিন্তু তারা একই সাথে বলছেন যে তাদের পেশাগত জীবনও কিন্তু এক প্রকার হুমকির মুখে, কারণ প্রত্যয় স্কিমের কারণে তারা বিশাল অঙ্কের একটা পেনশন থেকে তারা বঞ্চিত হবেন। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সারা বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একযোগে কর্মবিরতি, সে ব্যাপারে সর্বশেষ খবর। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। রাজধানী যানজটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ।
মাহমুদ, রাজধানীতে যানজটের কি অবস্থা দেখছেন? কেন বেড়েছে যানজট? আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। যানজটের আজকের যে খবর যদি আপনাকে বলি যে রাজধানী জুড়ে কিন্তু আজকে তীব্র যানজট দেখা যাচ্ছে। আপনি বিশেষ করে আজকে যেহেতু এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টা থেকে, এবং তার আগে কিন্তু সকাল 8টার পরে কিন্তু রাজধানীর সব রুটে কিন্তু আসলে প্রচণ্ড যানজট লেগে যায়, এবং সেই যানজট কিন্তু শুধু মেইন সড়কেই না, এর বাইরে কিন্তু অলিগলি সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে যানজট লেগে যায়। যেহেতু পরীক্ষা ছিল, প্রচুর পরিমাণে মানুষ ঘর থেকে বের হয়েছে, ফলে তারই প্রভাব কিন্তু এখন দুপুর 12টা বাজে এখনও কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি, এবং সব রুটে কিন্তু অনেক বেশি যানজট দেখা যাচ্ছে। বিশেষ করে কারণ বাজার সহ অন্যান্য যেসব জায়গায়, বাংলা মোটর, এদিকে পল্টন, গুলিস্তান, সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে আমরা যানজটের খবর পাচ্ছি। এবং আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মালিবাগ এলাকায়। এখানে আবুল হোটেল যে সিগন্যাল রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে থেকে থেকে যদিও সিগন্যাল ছাড়ছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যানজট দেখা যাচ্ছে। যেহেতু অলিগলি যেসব রাস্তা রয়েছে, ছোট ছোট রাস্তা, সেগুলোতেও কিন্তু যেহেতু গাড়ির সংখ্যা বেশি, ফলে কিন্তু এই যানজট কিন্তু ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে, এবং দুপুরের পরে সেটি হয়তো আরও বাড়বে। অর্থাৎ যেহেতু 1টার পরে, 1টার দিকে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা শেষ হবে, এরপরে কিন্তু এর তীব্রতা কিন্তু আরও বাড়তে পারে বলে এখানকার যে আমরা ট্রাফিক সার্জনদের সঙ্গে কথা বলছি তারা আসলে আশঙ্কা করছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে যেহেতু সারা দেশেই আসলে পরীক্ষা শুরু হয়েছে, এবং সব মানুষ কিন্তু আসলে আজকে পরীক্ষার্থী ব্যাপক তারা ঘর থেকে বের হয়েছে, এবং আজকে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার, ফলে তারও কিন্তু একটা প্রভাব রয়েছে। এবং আমরা জানি যে যেহেতু ঈদের পরে দ্বিতীয় সপ্তাহ, আজকে দ্বিতীয় রোববার, ফলে এর আগের রোববারে কিন্তু আমরা ঠিক এ পরিমাণ আসলে যানজট দেখতে পাইনি, ফলে আজকে কিন্তু সেই সংখ্যাটা অনেক বেশি বলা চলে যে সবচেয়ে বেশি যানজট দেখা যাচ্ছে ঈদের পরে আজকের দিনটিতে। এবং আমরা সকাল থেকে যেটি দেখেছি যে আমরা কয়েকটি রুট ঘুরে এসে যতটুকু দেখতে পাচ্ছি যে সবগুলো রুটে কিন্তু যানজট লেগে রয়েছে। বিশেষ করে যেসব অনেকগুলো ফ্লাইওভার রয়েছে সেগুলোতেও কিন্তু মৌচাক মালিবাগ যে ফ্লাইওভারটি রয়েছে সেটিতেও কিন্তু যানজট লেগে রয়েছে, এবং আমরা মহাখালী সহ অন্যান্য যেসব ফ্লাইওভারগুলো রয়েছে সেগুলোতেও যানজট লেগেছে। এর বাইরে যেসব এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নামার রাস্তা, সেগুলোতেও কিন্তু আসলে কিছু কিছু জায়গায় যানজট তৈরি হচ্ছে। বিশেষ করে ফার্মগেট এবং এফডিসি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার রাস্তা, সেখানেও কিন্তু প্রচুর যানজট। কারণ হচ্ছে সেগুলো এলিভেটেড থেকে নামার পরে যেসব রুট, সেগুলোতে কিন্তু গাড়ি পাস হতে পারছে না, ফলে কিন্তু যানজট আরও বেশি তীব্র হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। রাজধানী মালিবাগ থেকে যানজটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। কথা বললেও দিতে হচ্ছে ট্যাক্স। মোবাইলে 100 টাকা রিচার্জ করলে কেটে নেওয়া হচ্ছে প্রায় 31 টাকা। নতুন অর্থ বছরে ইন্টারনেট প্যাকেজেও একই দশা। দ্রব্যমূল্যের চড়া বাজারে যেন মরার উপর খাড়ার ঘা। এ ধরনের কর চাপিয়ে দেওয়া গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেন টেলিকম বিশেষজ্ঞরা। জানাতুল মোহনা রিপোর্টে থাকছে বিস্তারিত। আমরা আগে মনে করেন যে 30 টাকা 20 টাকা 25 টাকা ঢুকাইলে দেওয়া যায়, অনেকক্ষণ কথা করতে পারতাম। আর এখন দেওয়া যায় যে 50 টাকা ঢুকাইলেও অল্প কত কথাগুলি কয়েকটা শেষ। আর কারণটা কি? ভোলার জেলে থেকে অফিসগামী সহ সর্বস্তরের মানুষই এখন এমন সমস্যার সম্মুখীন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন তৃণমূল মানুষের দুয়ার পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া। অথচ সাধ্যের মধ্যে মোবাইলে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেওয়ার প্রয়োজন হলেও বেড়েই চলেছে মোবাইল কল রেট, ইন্টারনেট আর সিমের দাম। দ্রব্যমূল্যের চড়া বাজারে এ যেন মরার উপর খাড়ার ঘা। ফোনের কল রেট যদি সহনীয় পর্যায়ে থাকে তাহলে আমাদেরও খরচ কম হয়। মোবাইলে টাকা ভরার সাথে সাথেই টাকা শেষ হয়ে যায়। যারা সাধারণ পাবলিক 10,000 15,000 টাকা যারা বেতন পায় তাদের আসলে মোবাইল ইউজ করাই উচিত না। এখন যে নেটের অবস্থা, 500 টাকার নিচে তো আসলে মাসিক কোনো প্যাক নাই। আছে কথা বলা সংক্ষিপ্ত করে বেশি বলতে হয়। যে জিনিসটা আমি স্মার্টলি ইউজ করবো সেটার মধ্যে যদি কর আরোপ করে তাতে আমার স্মার্ট বাংলাদেশের তো আসলে মুখ্য বিষয় তখন দাঁড়াবে না। আমরা তো ডে বাই ডে চিন্তা করি যে আমরা আরও কম খরচে ইন্টারনেট বা টক টাইম ইউজ করতে পারি, কিন্তু ডে বাই ডে এগুলো বেড়ে যাচ্ছে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেটে এবং নেট রেটের উপর সম্পূরক শুল্ক 5% বাড়ানো হয়েছে। আগে 15% ভ্যাট এবং 15% সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের। এর সঙ্গে ভোক্তাদের 1% সারচার্জও দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেট ঘোষণার পরপরই নতুন এ শুল্ক হার কার্যকর করে মোবাইল ফোন অপারেটরগুলো।
আগে 100 টাকা রিচার্জে কাটতো 27 টাকা, কিন্তু নতুন অর্থ বছরে 100 টাকা রিচার্জে কাটা হচ্ছে 30.65 টাকা। আর 100 টাকার ইন্টারনেট প্যাকেজের পূর্ব শুল্ক ছিল 27 টাকা, এখন সে প্যাকেজের শুল্ক 30.65 টাকা। আগে গ্রাহক 100 টাকায় 73 টাকার ইন্টারনেট ব্যবহার করত, এখন 69 টাকা 35 পয়সার ইন্টারনেট ব্যবহার করেন। এই খাতে কর চাপিয়ে গ্রাহকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে বলে দাবি করেন টেলিকম বিশেষজ্ঞরা। অপারেটরদের উপর এরকম ট্যাক্সের বার্ডেন যদি যায়, সেটা তো ইনডাইরেক্ট ট্যাক্স অলওয়েজ গ্রাহকের কাছে চলে যায়, তাহলে এটা তো আলটিমেটলি জনগণের সেবা হচ্ছে না, তাই না? জনগণকে আরও বেশি চাপের মুখে রাখা হচ্ছে এবং তাদের আর্থিক ক্ষমতার বাইরে এই সেবাটা চলে যাচ্ছে। বর্তমানে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করেন প্রায় 13 কোটি মানুষ, যা মোট জনগোষ্ঠীর 2/3। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ইন্টারনেট ব্যবহার তো দূরের কথা, স্মার্টফোন ব্যবহারে অক্ষম সেই সংখ্যাও কম নন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নিয়মিত বিরতিতে বৃষ্টি হয়, বাড়ছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি মাসের 28 দিনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 700 জন। তবে গেল বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা 8 গুণ কম। জরিপে দেখা গেছে এবার মশার ঘনত্ব যে কোনো বছরের চেয়ে বেশি। সে তুলনায় আক্রান্তের হার নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস নিধন কার্যক্রমে ধীরগতি এলে সংক্রমণ মাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্ট। বাড়তে শুরু করেছে মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের পরিধি। নিয়মিত বৃষ্টিতে ধীরে ধীরে বাড়ছে আক্রান্তের হার। শনিবার হাসপাতালটিতে ভর্তি হয় 14 রোগী, তবে গেল বছরের তুলনায় এ সংখ্যা অনেকটাই কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল বছর জুন মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 6000 রোগী। চলতি বছর সেই সংখ্যা 700-র ঘরে। মে জুনে আক্রান্তের চিত্র অনেকটা একই রকম। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়লেও উপসর্গ এখনো অনেকটাই মৃদু। 2-3 দিন যাবৎ প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, এগুলোই তো মূলত বমিও ছিল, প্রচন্ড বমি ভাবছিল। বুঝতে পারি না যে ডেঙ্গু হয়েছে, এমনি ভাবছিলাম যে এমনি জ্বর বা ভাইরাস জ্বর, পরে রক্ত টেস্ট করে দেখি না ডেঙ্গু হয়েছে। আর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানান হাসপাতাল পরিচালক। ডেঙ্গুর যে সবচেয়ে বড় পরীক্ষা সিবিসিতে এখন 24 ঘন্টা হসপিটালের ব্যবস্থা করা গেছে। আগে তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, এখন 24 ঘন্টা এই পরীক্ষাটা করা যাবে। তারপরে আফ্লোসিস মেশিন, এখন একটা না 2টা আফ্লোসিস মেশিন রেডি। যদি কখনো প্লেটলেট দরকার হয় এটা দিতে আমার সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট ডোনার অ্যাভেলেবল থাকলে 50 মিনিটে আমি একটি প্লেটলেটকে দ্রুত রেডি করে দিতে পারবো। চলতি বছর মশার ঘনত্ব যে কোনো সময়ের সবচেয়ে বেশি। তবে সচেতনতা, স্থানীয় সরকারের দৃশ্যমান তৎপরতা এবং দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় রোগী ভর্তি কিছুটা কম। তবে ঢাকার বাইরের পরিস্থিতি অবনতি হতে পারে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। ঢাকার বাইরে এখন এডিস মশার ঘনত্ব অনেক বেশি। এবছর ডেঙ্গু রোগী ঢাকার চাইতে ঢাকার বাইরে অনেক বেশি হবে, কারণ এই জায়গাগুলোতে এডিস মশার নিয়ন্ত্রণের জন্য যে প্রশিক্ষিত জনবল নেই এবং যন্ত্রপাতি এবং কীটনাশকের স্বল্পতা রয়েছে। তবে মাত্রই বর্ষা শুরু হওয়ায় এখনই ভালো মন্দ বলার সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। মশক নিধনে শিথিলতা পরিস্থিতি খারাপ করতে পারে বলে সতর্ক করছেন তারা। মশার বাসস্থান, প্রজননস্থান এগুলোকে ধ্বংস করার জন্য লাগাতার যে কর্মসূচি সেটা চালিয়ে যাওয়া দরকার। একই সাথে সাধারণ মানুষকে যুক্ত করে মশক নিধন, মশক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং ডেঙ্গু জ্বরকেও নিয়ন্ত্রণের জন্য যে কর্মসূচি সেটাকে আরও বেশি কাঠামোবদ্ধ করা উচিত। তা না হলে কিন্তু যে কোনো সময় ডেঙ্গু একটা মারাত্মক রূপে আবার আবির্ভূত হতে পারে। তবে এবার ডেঙ্গুতে মৃদু উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি কিছুটা কম বলেও জানান বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বন্যার পানি কমার সাথে সাথে কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে ধওলা ও ব্রহ্মপুত্র পাড়ের উলিপুর, চিলমারী, রৌমারী ও সদর উপজেলার বেশ কয়েকটি স্থান নদী গর্ভে বিলীন হচ্ছে। ফলে ভাঙনের কবলে ঘর বাড়ি, ফসলি জমি ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। সহকর্মী জুয়েল রানার প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। এভাবেই ধরলা ও ব্রহ্মপুত্রে বিলীন হচ্ছে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন। এক সপ্তাহের ব্যবধানে ধরলার ভাঙনে ওই ইউনিয়নের ক্ষুদিরকুটি, ব্রহ্মপুত্রের ভাঙনে মোল্লারহাট, সরকারপাড়া, ব্যাপারীপাড়া শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কোরপুরা এলাকাতেও দেখা দিয়েছে তিস্তার ভয়াবহ ভাঙন। ধরলার করাল গ্রাসে বিলীন হচ্ছে সদর উপজেলার হলখানা ইউনিয়নের আরজি পলাশবাড়ি, সুভারকুটি সহ মোগলাবাসা ইউনিয়নের সিতাইছড়ের ভূখণ্ড। বৃষ্টি ও উজানের ঢলের পাশাপাশি পানি কমাতেও ভাঙনের তীব্রতা বেড়ে যায়। এতে করে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। রাস্তার পূর্ব পাশে আরো বাড়ি ছিল, ওগুলো তো ভেঙে গেছে। এখন আমরা যে পরিস্থিতি আছি, এখন আমরা কোন শুনছিল আমরা বলতে পারি না। জিও ব্যাগ ফেলাইছে, ওগুলোতে কিছু টেকে নাই, সব গেছে ধরলার মাঝে চলি। অনেকেই ঘর বাড়ি ফাঁকা স্থানে সরিয়ে নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি এগিয়ে আসেনি তাদের সাহায্যে। আমরা রাস্তাঘাটে পড়ে আছি, সরকারি আঙ্গুর যদি সাহায্য যদি কিছু করে দেখাইছে আমরা ইউনিয়ন বোর্ড থেকে জিও ব্যাগের মাধ্যমে যদি এখনো কোনো কাজ করা হয়, যদি বস্তা ফেলানো হয়, তাহলে এলাকাবাসী সহ স্থাপনাগুলো রক্ষা পাবে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে এবং স্থায়ী সমাধানের প্রকল্পের প্রস্তাবনা জমা দেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমাদের এইসব ভাঙন কবলিত স্থান সময় পার্মানেন্ট স্থায়ী ব্যবস্থা হিসেবে আমরা বিভিন্ন প্রকল্প দাখিল করেছি। আমাদের কুড়িগ্রাম জেলায় 4টি প্রকল্প অলরেডি চলছে। এছাড়াও ব্রহ্মপুত্রের বাম তীরে ভাঙন রোধে আমরা একটি প্রকল্প মন্ত্রণালয়ে দাখিল করেছি। সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। হাওরে বেড়েছে চায়না দুয়ারি জালের ব্যবহার। এতে আশঙ্কাজনক হারে নষ্ট হচ্ছে পোনা ও ডিমলা মাছ। মাছ ব্যবসায়ীরা বলছেন এ জাল ব্যবহারে হাওরে দেখা দিবে মাছের সংকট। জেলে প্রশাসক বলছেন এ বিষয়ে অভিযান চলমান রয়েছে এবং ধ্বংস করা হচ্ছে জাল। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কাক ডাকা ভোরেও জমজমাট এ বাজার, পাওয়া যায় ছোট বড় নানা জাতের মাছ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা বাজারে আসা অধিকাংশ মাছই ধরা হয় চায়না দুয়ারি জাল দিয়ে। এই জালের ব্যবহার নিষিদ্ধ হলেও বেপরোয়া জেলেরা। বর্ষা শুরু হতেই এ বাজারে বেড়েছে পোনা মাছের সংখ্যা। নিষিদ্ধ জালে আটকে পড়া মাছের মধ্যে বোয়াল মাছের পোনার সংখ্যাই বেশি। কিশোরগঞ্জের হাওরে এই জালের ব্যবহারের কারণে পোনা মাছ ও ডিমওয়ালা মাছ একেবারেই ধ্বংসের মুখে বলছেন স্থানীয়রা। আমাদের হাওরের যত পোনা মাছ আছে সব বিলুপ্তি ঘটে আসতেছে। এই মাছের ফোনে কিন্তু বড় হইলে অনেক টাকা, যেন 1 লাখ টাকার মাছ নষ্ট হবো, এবার 1 কোটি টাকা, বড় হইলে 1 কোটি টাকা বিক্রি আইব। পোনা মাছের খুবই ক্ষতি হইতেছে, এতে করে মনে করুন হাওরের মাছ কমে যাইতেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই চায়না জালের ব্যবস্থা নেওয়ার জন্য। এ নিয়ে অভিযান চলমান রয়েছে বলে দাবি করেন জেলা প্রশাসক। আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ কিন্তু মোবাইল ফটো পরিচালনা করেছেন। আমরা প্রচুর পরিমাণ জাল জব্দ করেছি, সেগুলো ধ্বংস করা হয়েছে। আর এটার যে সোর্স, এখানে বাজার থেকে যে জায়গা থেকে তারা জাল কিনেন, সেখানে আমরা গতবার অভিযান করেছিলাম, এবার আমাদের অভিযান অব্যাহত আছে। মাছের ডিম পাড়ার সময় হাওরে 15 থেকে 20 দিন মাছ ধরা বন্ধ করা গেলে মাছের উৎপাদন বাড়বে আশা ব্যবসায়ীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। বেহাল খুলনা মেডিকেল কলেজ মর্গের লাশ রাখার জন্য নেই প্রয়োজনীয় ফ্রিজ। আধুনিক যন্ত্রপাতির রয়েছে সংকট। লাশ ময়নাতদন্তে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে ফরেনসিকের সাথে সম্পৃক্ত সবাইকে। নূর ইসলাম রকির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন ফারজান ইসলাম। খুলনা বিভাগের 10 জেলা থেকে বছরে গড়ে 600 থেকে 700 লাশ আসে খুলনা মেডিকেল কলেজের মর্গে। এসব রোগীর ময়নাতদন্তের জন্য পদে পদে বিপত্তিতে পড়তে হয় ফরেনসিকের সাথে সম্পৃক্ত সকলকে। দীর্ঘদিন ধরে লাশ রাখার 2টি ফ্রিজই নষ্ট রয়েছে। অভিজ্ঞ চিকিৎসক না থাকায় প্রভাষকের দিক নির্দেশনায় লাশ ময়নাতদন্ত করা হয়। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কোনো সরঞ্জামই নেই এই মর্গে। গত বছর 552টি ময়নাতদন্ত হয়েছে এই মেডিকেলে। ভিকটিম পরীক্ষা করা হয়েছে 276টি। এবছর 319টি ময়নাতদন্ত সহ 127 ভিকটিমের বয়স নির্ধারণের কাজ করা হয় মর্গটিতে। কোনো আধুনিক যন্ত্রপাতি না থাকায় ছেনি ও বাটল দিয়ে করতে হয় কাটাছেঁড়ার কাজ। ফলে লাশের ময়নাতদন্তে লাগে বেশি সময়। আমাদের আধুনিক যন্ত্রপাতি নেই বললেই চলে। পূর্বে যে যন্ত্রপাতিগুলো ছিলেন সেটাই দিয়ে আমাদের বর্তমান যুগেও আমরা সেভাবেই কাজ করতেছি। কিছু স্বল্পতা আছে, সেগুলো আমরা আসলে আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জানিয়েছি। আমাদের প্রতিষ্ঠান প্রধান, আমাদের প্রিন্সিপাল স্যার যথেষ্ট আন্তরিক এ বিষয়ে, তারা চেষ্টা করছেন এগুলো সমাধান করার জন্য। মেডিকেলের ফরেনসিক ডিপার্টমেন্টের নানা সংকটের কথা স্বীকার করে সমাধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এ শিক্ষক। আমরা পুরানো যন্ত্রপাতি দিয়ে এখনো চলছে।
আমাদের এই ব্যাপারে চাহিদা আছে, দেওয়া আছে। আশা করি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে আমাদের শিক্ষক সহ সবটাই দেওয়া আছে, তারা সুযোগ সুবিধা মতো পেলে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। লাশঘরের সংস্কার কাজ শেষে আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস এ মেডিকেলের অধ্যক্ষের। অন্যান্য যন্ত্রপাতি আমি আগে ঘরটার কাজ শেষ করে নিয়ে তারপরে আমি চেষ্টা করব অন্যান্য যন্ত্রপাতি নিয়ে আসার, এবং আমি এখানে শিক্ষক আনার ব্যাপারেও আমি অনেক চেষ্টা করেছি। ডিজি অফিসে বারবার আমি চিঠি দিয়েছি যে আমার এখানে ফরেনসিক মেডিসিনের বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক নাই। ফরেনসিক বিভাগের মতো স্পর্শকাতর একটি বিভাগের সংকট নিরসনে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। তিনি বলেন, ক্যাবিনেট আলোচনা হয়েছে, অপরাধী ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। শনিবার রাজধানীর ডিপ্লোমেন্টাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কল্যাণ পার্টির বিশেষ কাউন্সিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দুর্নীতিবাজদের বিষয়ে মোজাম্মেল হক বলেন, মানুষের চাহিদা থাকতেই পারে, সবাই উন্নত জীবনযাপন করতে চায়, তবে তারা যেটা করেছেন সেটা সীমা ছাড়িয়ে গেছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বর্নো রাজ্যে আত্মঘাতী সিরিজ বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত 18 জন। এ ঘটনায় আহত হন আরো অর্ধশত। শনিবার স্থানীয় সময় দুপুর 3টার দিকে গৌজা টাউনে বিয়ের অনুষ্ঠানে প্রথম বিস্ফোরণ ঘটে। দ্বিতীয়টি একটি হাসপাতালে এবং সর্বশেষ বিস্ফোরণ ঘটে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে। সবকটি আত্মঘাতী হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন, যদিও এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। এর পেছনে স্থানীয় জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জড়িত থাকতে পারে বলে ঘটনাস্থল পরিদর্শন শেষে জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান পুরো ঘটনা নিয়ে তদন্ত নেমেছে রাষ্ট্র সরকার। উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই, এমনটাই জানিয়ে হতাশ প্রকাশ করেছেন হামাসের এক শীর্ষ নেতা। তবে যুদ্ধবিরতির আলোচনায় হামাস প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে গাজার সংঘাত শুরুর পর ইসরায়েলকে 20,000-এর বেশি বিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ভূখণ্ডটিতে হামলায় প্রাণ গেছে অন্তত অর্ধশত ফিলিস্তিনির। লুৎফর কবির রিপোর্টে থাকছে বিস্তারিত। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ভেতর ও বাইরে ছুটছে ইসরায়েলি বাহিনীর ভারী ট্যাঙ্ক। প্রাণহানির ভয়ে জনশূন্য সীমান্ত এলাকা। কিছুক্ষণ পরপর আকাশ ও ট্যাঙ্ক থেকে থেমে থেমে বোমার বিস্ফোরণে কেঁপে উঠছে উপত্যকা। এমন হামলা চলছে গত 7 অক্টোবর থেকে। নেই যুদ্ধবিরতির কোনো আভাস। আগের দিনের চেয়ে শনিবারও উপত্যকা জুড়ে হামলায় প্রাণ গেছে নারী, শিশুসহ বহু ফিলিস্তিনির। এ নিয়ে প্রাণহানি ছড়ালো 37,800। গাজার মাটিকে ছিন্ন ভিন্ন করতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে মার্কিন গোলাবারুদ। যুদ্ধের শুরু থেকেই মিত্র ইসরায়েলকে অভাবনীয় সমর্থন জানিয়ে প্রকাশ্যেই প্রচুর সামরিক সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। এ প্রসঙ্গে 2 মার্কিন কর্মকর্তা জানান, সরবরাহের মধ্যে 2000 পাউন্ডের 10,000-এরও বেশি বিধ্বংসী বোমা এবং হাজার হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র রয়েছে। শুধু রাফা ইস্যুতেই মাত্র 1টি বোমার চালান স্থগিত করেন প্রেসিডেন্ট বাইডেন। সম্প্রতি নেতানিয়াহু দাবি করেছেন শীঘ্রই আরও চালান পেতে যাচ্ছে তেল আবিব। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। দলটির এই শীর্ষ নেতা ব্রিফিংয়ে জানান, নতুন আলোচনায় প্রস্তুত তারা। যুদ্ধবিরতির প্রশ্নে যে আলোচনা হয়েছিল তার বাস্তব কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই। কোনো পরিবর্তন ছাড়াই ইসরায়েলের ছুড়ে দেয়া শর্তগুলো মেনে নিতে হামাসের উপর চাপ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে উপত্যকা থেকে সব সেনা প্রত্যাহারের শর্তে কার্যকর স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে ইতিবাচক হামাস। এদিকে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে 5টি বসতি অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু সরকারের এক মন্ত্রী। এ ঘটনায় নিন্দা জানিয়েছে আরব লীগ, ইউরোপীয় ইউনিয়ন, মিশর, সৌদি আরব এবং কাতার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।